সৌদি প্রবাসীদের টোকেন টিকিট জটিলতা চরমে। বিক্রি হবে 350 টিকিট, টোকেন সহ হাজির কয়েক হাজার। জটিলতার নতুন নাম করোনা নেগেটিভ সনদ। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বৈধতা দেয়া হলে সুযোগ পাবে অন্য দেশও, মত বিশ্লেষকদের। পররাষ্ট্রনীতিতে কৌশলী হওয়ার পরামর্শ। বেপরোয়া সাইবার অপরাধীরা প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা শত শত অভিযোগ, নৈতিক শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ। উদ্বোধনের অপেক্ষায় ময়মনসিংহে স্থাপিত সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ প্রকল্প চলছে শেষ পর্যায়ের কাজ। জাতীয় গ্রিডে যুক্ত হবে 50 মেগাওয়াট বিদ্যুৎ। এবং রাজনৈতিক আশ্রয়কারীদের বিষয়ে কঠোর হচ্ছে ব্রিটেন। আবেদন বাতিল হলে 21 দিনের মধ্যে ছাড়তে হবে দেশ, শঙ্কায় বাংলাদেশিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। জাতিসংঘের সাধারণ পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিন স্মরণে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। সেখান থেকে বলতে গেলে, কারণ আমাদের একটি স্বাধীন দেশ, পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের কূটনৈতিক মিশন, কিন্তু সেই মিশনে যারা কর্মরত থাকবেন তাদের জন্য ভালো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থাই ছিল না। যারা যাবেন ওই ফরেন মিনিস্ট্রিতে একটু বসে তাদেরকে কিছুদিন হয়তো ট্রেনিং দেওয়া হতো, কিন্তু প্রকৃত ট্রেনিংই ছিল না। তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল সামাদ আজাদ সাহেব। আমি ওনাকে বললাম আমাদের একটা ট্রেনিং একাডেমি খুব দরকার, ট্রেনিং ইনস্টিটিউট ছাড়া বা একাডেমি ছাড়া প্রকৃত ট্রেনিং দেওয়া যায় না। তখন একসাথে আমরা দুটো ট্রেনিং ইনস্টিটিউট, একটা হচ্ছে আমরা জুডিশিয়াল সার্ভিসের জন্য ট্রেনিং ইনস্টিটিউট করে দেওয়া, ফরেন সার্ভিসের জন্য। তখন এই বাড়িটি আমরা ঠিক করলাম যে এখানে আমরা করব, যাতে এই ট্রেনিং ইনস্টিটিউটটা করা যায়। জাতির পিতা যে ভাষণ দিয়েছিলেন জাতিসংঘে, সেই ভাষণ যদি আমরা পর্যালোচনা করি, আপনারা দেখবেন সেই দিন 1974 সালের 25শে সেপ্টেম্বর তিনি ভাষণটা দিলেন। সেদিনও শুক্রবার ছিল। সেই সময় যে কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা কিন্তু এখনও আন্তর্জাতিকভাবে সেই ইস্যুগুলি নিয়েই কিন্তু কাজ করছি। তিনি পরিবেশের কথা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে যে মানুষের ক্ষতি হয় সেটা কিভাবে রোধ করা যায় সে কথা বলেছেন। তিনি দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন, ন্যায় বিচারের কথা বলেছেন। তিনি আর্থসামাজিক উন্নয়নের কথা বলে যাচ্ছেন। রোগ শোক নানা ধরনের দুর্যোগ মানুষকে যে ক্ষতিগ্রস্ত করে, সেখান থেকে মানব জাতিকে কিভাবে রক্ষা করা যায় তার জন্য সকল বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও তিনি জানিয়েছেন। সবথেকে বড় কথা, তিনি যে পররাষ্ট্র নীতিটা দিয়ে গেছেন আমাদের, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি কিন্তু সরকার গঠন করার পর থেকে সেই নীতি নিয়েই আমরা চলছি। আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নের দিকেই আমরা দৃষ্টি দিচ্ছি। এবং এই উন্নয়ন করতে হলে বর্তমান যুগটা হচ্ছে, বিশ্বটা আসলে একটা গ্লোবাল ভিলেজ, সেখানে সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। আমরা যাই কিছু করতে যাই না কেন, সব কিছুতেই সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন। মাঝে মাঝে একটা দুর্যোগ আসে। বাংলাদেশের ভৌগোলিক যে অবস্থান, সে অবস্থানের কারণে আমরা দেখেছি আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। আর বাংলাদেশের অবস্থানটা তো আরও সকলকে ভাবতে হবে। 54,000 বর্গ মাইলের একটি দেশ, সেখানে 16 কোটির উপর বেশি মানুষ। এই ছোট্ট একটা ভূখণ্ডে এই বিশাল জনগোষ্ঠী নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। পৃথিবীর অনেক দেশে অনেক কাজে অনেক সাফল্য দেখাতে পারে। আমাদের যে রিসোর্স, সেই রিসোর্স বলতে তেমন খুব একটা রিসোর্স আমাদের নেই, বরং আমাদের যে জনশক্তি, এই জনগণকে আমরা আমাদের মূল শক্তি হিসেবে দেখি। তাছাড়া প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ আমাদের মোকাবেলা করতে হয়। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এটা তো প্রতিনিয়ত ব্যাপার। সেই সাথে সাথে আবার
মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগ। কারণ ৭৫ 15 আগস্ট যে ঘাতকের দল জাতির পিতাকে হত্যা করেছিল এবং তার দোসর যারা, তার এ দেশে কোনো স্থিতিশীল সরকার থাকুক তা কখনোই চায় না, যার জন্য মাঝে মাঝেই চেষ্টা করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবার প্রচেষ্টা যখন চালায় তখন আমরা দেখি যে অগ্নিসংযোগ করে জীবন্ত মানুষকে হত্যা করা অথবা মানুষকে খুন করা, নানা ধরনের ঘটনা ঘটানো। আমাদেরকে সব অবস্থায় মোকাবেলা করতে হয়, কিন্তু আমরা সেটা করতে সক্ষম হয়েছে একটাই কারণে, জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করতে পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগের উপর এদেশের মানুষের আস্থা বিশ্বাস আছে, যে কারণে তারা বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমরা সরকার গঠন করে তাদের সেবা করতে পেরেছি। আর দীর্ঘ সময় একটু ক্ষমতায় থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নগুলি করতে পারছি, যার সুফল দেশের জনগণ ভোগ করছে। জাতির পিতা তার ভাষণে এদেশের দুঃখী মানুষের কথা বলেছিলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের কথাই বলেছিলেন, সেই সাথে সাথে বিশ্বব্যাপী বঞ্চিত মানুষের কথাও তিনি বলেছেন এবং আমরা সেটা বিশ্বাস করি। তাই আমাদের উন্নয়নের মূল লক্ষ্যটা হচ্ছে তৃণমূল মানুষ, একেবারে গ্রাম পর্যায়ে যে মানুষটি সবচেয়ে অবহেলিত পড়ে আছে তার ভাগ্যটা পরিবর্তন করা। তাই মুজিব বর্ষ যখন আমরা আয়োজন করেছিলাম, আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম, সব আমরা করতে পারলাম না, করোনা ভাইরাসের কারণে আমাদের অনেকগুলি স্থগিত করতে হয়েছে, কিন্তু আমরা কতগুলি সিদ্ধান্ত নিয়েছি। একটা হচ্ছে পরিবেশ রক্ষার জন্য, যেমন আমাদের দলের থেকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পরিবেশ রক্ষার জন্য আমরা বৃক্ষরোপণ করব সমগ্র বাংলাদেশব্যাপী। পাশাপাশি এই বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষকে আমরা, যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দেব এবং সেই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এরই মাঝে আসলো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, নদী ভাঙন, আরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আমরা সবগুলি করব, এটাই আমাদের সিদ্ধান্ত। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, পুষ্টির নিশ্চয়তার ব্যবস্থা করছি। করোনা মোকাবেলা করবার জন্য আমরা প্রায় ৩১ দফা দিক নির্দেশনা আমরা দিয়েছিলাম। পাশাপাশি আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি আমাদের অর্থনৈতিক দিকটা যেন সচল থাকে। এই যে প্রণোদনা আমরা দিয়েছি সেটা আমাদের জিডিপির প্রায় ৪% কাছাকাছি। তার ফলে আমাদের অর্থনৈতিক টাকাটা সচল থাকা, আমাদের কৃষক, আমাদের শ্রমিক, আমাদের ছাত্র শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী সব মহলের মানুষের যেন এই প্রণোদনা প্যাকেজ থেকে তারা সহযোগিতা পায়, স্ব স্থানের থেকে তাদের কার্যক্রম যেন চালাতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছি, খাদ্য নিরাপত্তার ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং সবথেকে গুরুত্ব দিয়েছি আমাদের খাদ্যের উপর। কারণ আমি জানি করোনা ভাইরাসের কারণে বিশ্বে হয়তো দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশের যেন কোনো মতে সেই দুর্ভিক্ষের ছোঁয়া না লাগে, তাই আমরা যতটুকু পারি খাদ্য উৎপাদন করা, খাদ্য বিতরণ করা, দরিদ্র মানুষকে বিনা পয়সায় খাদ্য দেওয়া এবং খাদ্য নিশ্চয়তা আমরা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি অন্যান্য অর্থনৈতিক কার্যক্রমগুলি আমরা সীমিত আকারে অব্যাহত রেখে যাচ্ছি, যার ফলে আমাদের জিডিপি যেটা টার্গেট ছিল যে আমরা ৮.২-এর উপরে যাব, সেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা এবার ৫.৬৪-এর মতো অর্জন করতে পেরেছি, কিন্তু আমরা আশা করি যে আগামীতে আমাদের প্রবৃদ্ধি আমরা আরও বেশি অর্জন করতে সক্ষম হব, আর সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। কারণ মুজিব বর্ষে জাতির পিতার স্বপ্ন, আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে চাই। প্রায় 40% দরিদ্র জনগোষ্ঠী ছিল, এই দারিদ্র্যের হার আমরা এখন কমিয়ে 20% এনেছি, 20.5% আমরা আরও কমাতে চাই। বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষকে একটা সুন্দর জীবন আমরা উপহার দিতে চাই। তার জন্য সমগ্র সকল, আমি বলবো যে বিশ্বটা এখন যেহেতু আমরা একে অপরের উপর নির্ভরশীল, আমরা এই বিষয়ে কেউই একা চলতে পারে না, তাই সকলের সহযোগিতা আমাদের কাম্য। পাশাপাশি যাকে কোনো ধরনের যদি কোনো সহযোগিতা করতে হয় আমরা সেটা করতেও প্রস্তুত। বাংলাদেশ সবসময় চায় যে সারা বিশ্বে একটা শান্তি বজায় থাকুক এবং
আমরা আমাদের বাংলাদেশের থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে নানা ধরনের কনফ্লিক্ট আছে সেখানে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী প্রত্যেকে সেখানে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। অনেক মানুষ জীবনও দিয়েছে, আমাদের অনেক সৈনিকরা জীবন দিয়ে গেছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করে এইটুকু বলবো যে এই শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত। আমরা চাই সারা বিশ্বে শান্তি থাকুক। আর এই করোনা নামে এখন যে মহা দুর্যোগ আমাদের দেখা দিয়েছে, এই করোনার হাত থেকেও বিশ্ব মুক্তি পাক, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। এবং আবার অর্থনীতি চাকা সচল হোক, সবাই মানুষ আবার সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারুক, সেটাই আমরা চাই। এবং সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, সব বিশ্বকে এক হয়ে কাজ করতে হবে। আমরা এই সময় সাধারণত জাতিসংঘে থাকার কথা, কিন্তু এবার যেতে পারিনি এই করোনা ভাইরাসের কারণে। এটা সত্যি আমাদের জন্য খুব দুঃখজনক, বিশেষ করে আমার জন্য তো বেশি। আমি 16 বার জাতিসংঘে যে ভাষণ দিয়েছি, এবার আমার 17তম ভাষণ কিন্তু আমি যেতে পারছি না। এটা সত্যি খুব দুঃখের, কারণ সেখানে বিশ্বের সব দেশের নেতাদের সঙ্গে দেখা হওয়ার একটা সুন্দর সুযোগ হয়, মত বিনিময় করার সুযোগ হয়, একে অপরের অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি, আমরা একে অপরের অভিজ্ঞতা জানতে পারি। সেই সুযোগটা এই করোনা ভাইরাসের কারণে হলো না। তবুও আমরা আশা করি যে এই ধরনের একটা দুর্যোগ থেকে বিশ্ব রক্ষা পাবে। আর আমি ধন্যবাদ জানাই যে এই একাডেমি চমৎকার ভবন গড়ে তোলা, এবং এখানে আমি আশা করব যে আমাদের যারা ডিপ্লোম্যাট, যারা কূটনৈতিক মিশনে কাজ করতে যাবেন, তারা যথাযথ ট্রেনিং পাবেন। এই ট্রেনিংটা শুধু যারা কূটনৈতিক কাজে যাবেন তারাই না, এখানে যারা স্টাফ এবং যারা স্পাউস, যারা সকলেরই এখানে ট্রেনিং হওয়া দরকার। সেভাবেই কারিকুলাম আপনাদের ঠিক করতে হবে ভাগে ভাগে। আর আজকের বিশ্বে আমাদের কূটনৈতিক মিশনের দায়িত্ব এখন পরিবর্তন হয়েছে। সেটা হলো এখন শুধু রাজনৈতিক কূটনীতি না, অর্থনৈতিক কূটনীতি। এখন ডিপ্লোম্যাসিটা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চলে গেছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, সকলের সঙ্গে মিশে কীভাবে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়, উন্নয়ন করা যায়, একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায়, একে অপরের সহযোগিতার মধ্য দিয়ে বিশ্বের শান্তি কীভাবে নিয়ে আসা যায়, সেইভাবেই আমাদের ডিপ্লোম্যাসি এখন চালাতে হবে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলি পদক্ষেপ নিয়েছি। অর্থনীতিকে সচল রাখার জন্য নিয়েছি, বিদেশি বিনিয়োগের জন্য 100টা অর্থনৈতিক অঞ্চল, দেশি বিদেশি বিনিয়োগের জন্য বিশেষ অঞ্চল গড়ে তুলছি। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, সেটাই আমরা চাই। আর আমাদের কূটনীতির যে সাফল্য, জাতির পিতা যেটা সৃষ্টি করে গিয়েছেন, সেটাই যেন আমরা অর্জন করতে পারি, সেই কামনা করে। এবং আজকের দিনটায় আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের চমৎকার অনুষ্ঠান আয়োজন করবার জন্য। শুধু দুঃখ হচ্ছে এটাই, উপস্থিত থেকে দেখতে পারলাম না, যেতে পারলাম না, আমাকে গণভবনে বসে থাকতে হলো। যাক, নিশ্চয়ই ভালো দিন আসবে, আমি নিজে যাব দেখতে আপনাদের পুরো একাডেমিটা। তো এই একাডেমির সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। এবং বিশেষ করে যে দুটি বই বের করেছেন আপনারা, জাতিসংঘে জাতির পিতা বঙ্গবন্ধুর সম্পর্কে এবং বঙ্গবন্ধুর বিষয়গত বঙ্গবন্ধুর যে ভাবনা চিন্তা, সেগুলি নিয়ে আপনারা যেটা বিশ্ব পর্যায়ে বাংলাদেশ, বঙ্গবন্ধু, আমার নামটা খামাখা দিয়েছেন, দরকার ছিল না, জাতিসংঘ এবং বিশ্ব পর্যায়ে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো, এটার মোড়ক উন্মোচন করতে পারে আমি সত্যি আনন্দিত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে এই আয়োজন এবং এই পাবলিকেশনের জন্য। আর সেই সাথে সাথে এই একাডেমির আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, যে আমাদের বিশেষ করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দক্ষ হয়ে গড়ে উঠুক এবং কূটনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করুক, এবং এই একাডেমি সর্বাঙ্গীনভাবে সাফল্য অর্জন করুক, সেই কামনা করে সবাইকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর করোনা ভাইরাস তবে এই দুর্যোগ থেকে বিশ্ব মুক্তি পাক, এই কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।
জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের দিনটিকে স্মরণে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ ওই ভাষণে সরাসরি সংযুক্ত ছিলাম। সময় সংবাদে আরও থাকছে। যমুনার পানি কমতে থাকায় তীব্র ভাঙনের কবলে টাঙ্গাইলে বেশ কয়েকটি গ্রাম। নদী গর্ভে বিলীন মসজিদ সহ শতাধিক স্থাপনা, বাঁধ নির্মাণের আশ্বাস। টিকিট ভিসা নিয়ে সংশয় কাটছে না সৌদি আরব প্রবাসীদের। গত কয়েকদিনের মতো আজও টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের সামনে ভিড় করছেন প্রবাসীরা। আজ কেবল 350 টিকিট বিক্রির কথা বলছে। 501 থেকে 850 টোকেনধারীদের আজ টিকিট দেওয়া হবে। টিকিট দেওয়ার জন্য এরই মধ্যে 6000 টোকেন সরবরাহ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি টোকেনধারীদের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে আগামী 29 সেপ্টেম্বরের আগে নতুন করে টোকেন না দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। এদিকে সৌদি সরকার আরও 24 দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এ নিয়ে সংশয়ে রয়েছেন প্রবাসীরা। 30 সেপ্টেম্বর যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে, আগামী 27 সেপ্টেম্বর থেকে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর কার্যক্রম শুরুর কথা রয়েছে। একটা সঠিক তথ্য কেন্দ্র থাকবে যে আমার এই যে ভিসার মেয়াদ 30 তারিখ শেষ হয়ে যাচ্ছে, আমি কি যেতে পারবো? আমি টিকিট পাই নাই, আমি কি যেতে পারবো না যেতে পারবো? ভালো মন্দ আমার ফ্যামিলি মরে যাবো গা যদি আমি সৌদি আরব না যেতে পারি। টোকনও পাইতেছি না, কিছু পাইতেছি না। এখন 29 তারিখে আমার ভিসার মেয়াদ শেষ, আমার আকাবার মেয়াদও শেষ। এখন আমি কি করবো? এইভাবে তো এরা তো কোনো সিস্টেমে টিকিট দিতেছেন। আমার ভিসার মেয়াদ 30 তারিখে শেষ, এখন কি করব? এখন এই মুহূর্তে আমি কি করব? আমি কি ভিসার মেয়াদ কি অটোমেটিক বাইরে আসবে? আমি কি পরে যাইতে পারবো কিনা এই নিশ্চয়তা আমি ভুগতেছি। এই মুহূর্তে কারওয়ান বাজারে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং মতিঝিলে আছেন বেলায়েত হোসাইন। দুজনের সঙ্গে যুক্ত হবে, তবে প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, রাব্বি, গত কয়েকদিন ধরে যে অবস্থান শুরু করেছিল অর্থাৎ সোনারগাঁয়ের টিকিটের জন্য, সে অবস্থান কিন্তু আজও চলছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে সারিবদ্ধভাবে বসে থাকা মানুষ কিংবা পিছনে দাঁড়িয়ে থাকা যে মানুষের অবস্থান, সেটি কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু এভাবেই চলছে। সবারই চাওয়া অন্তত টিকিটের জন্য। এখন এই মুহূর্তে যে নতুন করে যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হলো টোকেন। সবার চাওয়া একটাই, তারা যেন টোকেন নিয়ে এখান থেকে যেতে পারেন, নিশ্চয়তা অন্তত পান যে তারা সৌদিতে যেতে পারবেন, নির্ধারিত সময় কাজে যোগ দিতে পারবেন। এর বাইরে এখানে আসা যারা, তাদের বেশিরভাগেরই চাওয়া ছিল যে যারা আগে থেকেই রিটার্ন টিকিট নিয়ে দেশে এসেছেন এবং যাদের ফ্লাইট আগেই ছিল, তাদেরকে যেন পর্যায়ক্রমে আগে আসার শিডিউলগুলো যে আগেই দেওয়া হয়, এই দাবিগুলো এখন এই মুহূর্তে তারা করছেন। বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসে জড়ো হয়েছেন। যদিও আপনি জানেন যে আজকে 350 টিকিট দেওয়া হবে, যাদের টোকেন সিরিয়াল নাম্বার 501 থেকে 850। এর বাইরে নতুন করে কোনো ধরনের টিকিট দেওয়া হবে না। পর্যায়ক্রমে বাকি টোকেনদারীদেরকেও টিকিট দেওয়া হবে, কিন্তু এখন কিন্তু নতুন করে তারা টোকেনও কিন্তু দেওয়া হচ্ছে না। যে টোকেন তারা দেওয়ার কথা বলছে এখন সৌদি এয়ারলাইন্স, তারা বলছিল 29 তারিখ দিবে। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আগামী রোববার থেকে তারা নতুন করে আবারও টোকেন দেওয়া হবে বলে আমরা এতটুকু জানতে পেরেছি। তবে তারা চান দ্রুত টোকেন যাতে তাদেরকে সরবরাহ করা হয়, তাহলে এখান থেকে তারা স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারবেন। এই ছিল আমার কাছে এখান থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির খবর। আমরা চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী রয়েছেন বেলায়েত হোসেন মতিঝিলে, সেখানকার সবশেষ খবর জানার জন্য। ধন্যবাদ সাদাত। যেমনটা জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে। আর এই মতিঝিলে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কার্যালয়ের খবর যদি একটু বলি, তাহলে বলা যায় যে আজকে এখানেও কিন্তু দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। গতকালকে এখানে মূলত জেদ্দাগামী যাত্রীদের টিকিট বিক্রি হয়েছে। আজকে এখানে যারা এসেছেন তারা রিয়াদগামী যাত্রী, অর্থাৎ গত 16 থেকে 20 মার্চ পর্যন্ত যাদের ফিরতি টিকিটে সৌদি আরব যাওয়ার কথা ছিল, তারাই এখানে এসে আজকে লাইনে দাঁড়িয়েছেন। তাদেরকে আজকে তাদের হাতে আজকে টিকিট দেওয়া হবে। তবে আমরা এখানে সকাল থেকে এসে যে পরিস্থিতিটা দেখেছি, যে এখানে একেবারে শত শত মানুষ এসে এখানে কিন্তু বাংলাদেশ বিমান কার্যালয়ের এয়ারলাইন্স কার্যালয়ের সামনে কিন্তু জড়ো হয়েছেন। তাদেরকে প্রথম অবস্থায় কিছুটা বিশৃঙ্খল অবস্থায় তারা ছিলেন। তারপরে পুলিশ এসে তাদেরকে মোটামুটি বলা যায় যে সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। এখন তারা আসলে অপেক্ষা করছেন, তারা এই কার্যালয়ের ভেতরে প্রবেশ করবেন এবং তারা তাদের টিকিট নেবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে
সকাল থেকে হাতে গোনা অল্প কয়েকজন টিকিট নিতে পেরেছেন, আর বাকিরা এখনও অপেক্ষা করছেন। আর এর বাইরে 20 মার্চের পরেও যারা যাওয়ার কথা ছিল, সৌদি আরবে ফেরার কথা ছিল, তাদের মধ্যেও কিন্তু অনেকে এসে তারাও অপেক্ষা করছেন। তারা বলছেন যে 16 থেকে 20 মার্চ পর্যন্ত যদি টিকিট দেওয়ার পরে তাদেরও একটা ক্ষীণ আশা আছে, যদি কোনোভাবে তাদেরও আজকে টিকিট পাওয়ার কোনো ধরনের চান্স থাকে, তারা সেই সুযোগটা তারাও নিতে চান। তো মোটামুটি বলা যায় যে গত কয়েকদিন ধরে যে আশঙ্কা চলছিল, সেই আশঙ্কার মোটামুটি বলা যায় যে আজকে দ্বিতীয় দিনে সেই জটিলতা কাটা শুরু করলো আর কি। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কার্যালয় থেকে সর্বশেষ। রাব্বি। মতিঝিল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বিলায়েত হোসেন এবং এর আগে কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। এদিকে সৌদি প্রবাসী যারা টিকিট পাচ্ছেন তারা আবার করোনা নেগেটিভ সনদ বিড়ম্বনায় পড়ছেন। এই মুহূর্তে মহাখালীতে আছেন রিপোর্টার ওমর ফারুক। এ বিষয়ে আরও জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। ওমর, গত 20 জুলাই থেকে ঢাকা ডিএনসিসি মার্কেট এবং ঢাকার বাইরে 13টি জেলায় বিদেশগামী যাত্রীদের যে বিশেষভাবে কোভিডের যে নমুনা সেটি সংগ্রহ করা হচ্ছে। তবে আমরা এখানে সকাল থেকে এখানে এসে দেখেছি এবং এখানে যারা কাজ করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে গত 20 জুলাইয়ের পর থেকে এত সংখ্যক স্যাম্পল তাদেরকে আসলে সংগ্রহ করতে হয়নি। সৌদি আরব গামী যে ইকামার যে সমস্যা সেটির মেয়াদ বাড়ানো এবং সেখানের যে ফ্লাইট সেটির খুলে যাওয়ার কারণে সৌদির দরজা এবং ওমানের দরজা প্রবাসীদের জন্য খুলে যাওয়ার কারণে এই যে প্রেশার সেটি বেড়ে গিয়েছে বলে সংশ্লিষ্ট যারা এখানে আছেন তারা এখানে বলছেন। এখনো পর্যন্ত নমুনা দিতে পারছেন না এমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আগামীকাল তাদেরকে বিদেশে যেতে হবে, অর্থাৎ আগামীকাল তাদের টিকিট, কিন্তু আজই তাদেরকে স্যাম্পল দিতে হচ্ছে এবং আগামীকাল তাদেরকে আসলে যেতে হবে এবং সেই ক্ষেত্রে রিপোর্ট পাওয়া নিয়ে তারা শঙ্কা প্রকাশ করছেন। কিন্তু এখানে সেনাবাহিনী এবং স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে যে আয়োজনটি করা হয়েছে, এখানে কর্তৃপক্ষ বলছেন যে এমন হবে না যে কেউ আসলে এই কোভিড সার্টিফিকেটের কারণে তাদের ফ্লাইট মিস করছেন এবং সে কারণে প্রত্যেককেই তারা আশ্বস্ত করছেন এবং তারা বলছেন যে প্রত্যেকের টিকিট অনুযায়ী তারা যেন এই কোভিডের সার্টিফিকেট পান সেই ব্যবস্থা এরই মধ্যে করা হয়েছে। তবে এখানে যে চাপ বেড়েছে তারা এরই মধ্যে সেটি মানছেন এবং বলছেন এই চাপের কথা বিবেচনায় রেখে তারা এরই মধ্যে বিশেষ ব্যবস্থাও নিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। মহাখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে বৃহস্পতিবার 28 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1540 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,55,384 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 12,900 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,75,537 জনের। 24 ঘন্টায় নতুন করে 1,540 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,55,384 জন। 24 ঘন্টায় মারা গেছেন 28 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,072 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,139 জন। মোট সুস্থ হয়েছেন 2,65,092 জন। ময়মনসিংহে স্থাপিত দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নগরীর পাশে ব্রহ্মপুত্র নদের তীরে সুতিয়াখালীতে 50 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের শেষ পর্যায়ের কাজ চলছে। এরই মধ্যে অবকাঠামোর নির্মাণ, সোলার প্লেট বসানো, বংশ ট্রান্সমিশনের সংযোগ প্রদান এবং 1 কিলোমিটার ওভারহেড ট্রান্সমিশন সঞ্চালন লাইন স্থাপনের কাজ শেষ হয়েছে। উৎপাদন শুরু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 50 মেগাওয়াট বিদ্যুৎ। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দুটি ফেরি একসাথে নোঙর করার সময় 1 নম্বর ঘাটের পন্টুনের র্যাম ভেঙে গেছে, আর এতে বন্ধ রয়েছে ঘাটটি। ঘাট কর্তৃপক্ষ জানায় রাতে একসঙ্গে দুটি ফেরিঘাট দেওয়ার সময় পন্টুনের র্যাম ভেঙে যায়। এরপর চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ঘাটটি। 3টি ঘাট সচল থাকলেও প্রায় 4 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সৌদি প্রবাসীদের টোকেন টিকিট জটিলতা চরমে। বিক্রি হবে 350 টিকিট, টোকেন সহ হাজির কয়েক হাজার। জটিলতা নতুন নাম করোনা নেগেটিভ সনদ।
বেপরোয়া সাইবার অপরাধীরা প্রতিদিন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা শত শত অভিযোগ, নৈতিক শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ। এবং রাজনৈতিক আশ্রয়কারীদের বিষয়ে কঠোর হচ্ছে ব্রিটেন, আবেদন বাতিল হলে 21 দিনের মধ্যে ছাড়তে হবে দেশ, শঙ্কায় বাংলাদেশিরা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।